শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহার। সন্ত্রাসী হামলার জবাবে জঙ্গি আস্তানা নির্মূলে অভিযান চালিয়েছে ভারত। পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুর নিয়ে এমন মন্তব্য বলছেন বিক্রম মিস্ত্রি। ২৫ মিনিটে ২৪ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত। মধ্যরাতে পরিচালিত অপারেশন সিন্দুরে প্রাণ গেছে শিশুসহ কমপক্ষে ২৬ পাকিস্তানি নাগরিকের। আহত শতাধিক। টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত ৯টি স্থান। জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছে ১৫ ভারতীয়। রাফাল সহ ভারতের ৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর সহ অন্তত ৯টি স্থান। এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত ১:৪৪ শুরু হয় অপারেশন সিন্দুর নামে বিশেষ এই অভিযান, যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল, সুখোই এবং মিগ-29 মতো যুদ্ধ বিমানগুলো। কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। আপনারা সবাই অবগত, ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান। হামলার সময় ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। ৩টি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে ২টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও। বন্দী করা হয়েছে যুদ্ধবিমানগুলোর পাইলটদের। দাবি ইসলামাবাদের। কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত। তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে। পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর গুড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান, যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীকে। বুধবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসি এর জরুরি বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। ভারতের সাথে সংঘাতের জেরে বুধবার পাকিস্তানের স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয় আলোচনা। বৈঠকে অংশ নেন দেশটির শীর্ষ পর্যায়ের সামরিক ও প্রশাসনিক ব্যক্তিরা। ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। চলমান উত্তেজনাকে আবারও উস্কে দিয়েছে ভারত, এমন দাবিও করেন। হুঁশিয়ারি দেন, হামলার পরিণতিতে যে জবাব মিলবে তার দায় ভারতের উপরেই পড়বে। পাকিস্তানের গণমাধ্যম বলছে, কয়েক ঘন্টার মধ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে সীমান্তে ভারতীয় সেনাবাহিনী সাদা পতাকা উত্তোলন করেছে বলে দাবি ইসলামাবাদের। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ভারত হামলা বন্ধ করলে সংযত আচরণ করবে পাকিস্তানও। রুশ থেকে শুরু করে ফরাসি প্রযুক্তি রয়েছে চতুর্থ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের বহরও, অথচ বরাবরই যুদ্ধের ময়দানে দুর্বলতার ছাপ রেখেছে ভারতীয় বিমান বাহিনী। আধুনিকতার ছোঁয়া থাকলেও ঠিক যেন তা কাজে লাগাতে পারেনি মোদি বাহিনী। সম্প্রতি পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ৫ ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় আবারও সমালোচনার মুখে দেশটির বিমান বাহিনী। রাশিয়া আর ফ্রান্সের প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানে সুসজ্জিত ভারতের বিমান বাহিনী। বহরে রয়েছে 4.5 জেনারেশনের রাফাল যুদ্ধবিমান সহ মিগ-29, সুখোই 30, মিরাজ 2000 মতো চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট। বলা হয়ে থাকে নানা দেশের যুদ্ধযানের সমারোহে বৈচিত্র্যে ভরপুর ইন্ডিয়ান এয়ারফোর্স। কিন্তু সেই বৈচিত্র্যের যেন দেখা মেলে না রণাঙ্গনে। একের পর এক ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় বারবার প্রশ্নের মুখে পড়েছে নয়াদিল্লি, যার সবশেষ উদাহরণ পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা। ভারতীয় বাহিনীর গর্ব তকমা পাওয়া যুদ্ধবিমানের নাম রাফাল। ফরাসি প্রযুক্তির এই আকাশযানটি নিয়ে শো অফের কোনো কমতি ছিল না, কিন্তু ইসলামাবাদের কাছে নাজেহাল হয়ে বিধ্বস্তের পর চুরমার হয়ে গেছে ভারতের বিমান বাহিনীর সেই গর্ব। পাক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হয় ৩টি রাফাল ফাইটার জেট, ভূপাতিত হয় আরও 2টি সুখোই 30 এবং মিগ সিরিজের ফাইটার জেট। শুধু এই ঘটনাই নয়, 2019 সালে বালাকোটে হামলা চালাতে গিয়ে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় বিধ্বস্ত হয় ভারতের একটি মিগ-21 ফাইটার জেট। পরে আটক করা হয় উইং কমান্ডার অভিনন্দনকে।
কয়েকদিন আগেও পাকিস্তানি যুদ্ধবিমানের ধাওয়া খেয়ে লাইন অফ কন্ট্রোল থেকে পালায় ভারতের 4টি রাফাল ফাইটার জেট। পরে জানা যায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুদ্ধযানগুলো রাডার জ্যাম করায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেগুলো। সময়ে সময়ে প্রশিক্ষণ কিংবা মহড়াকালীন বেশ কয়েকটি দুর্ঘটনার ইতিহাস রয়েছে ভারতীয় বিমান বাহিনীর। যুদ্ধ বিমানের দুর্বলতা নাকি পাইলটের দক্ষতার অভাবেই এমন অবস্থা, সে প্রশ্ন উঠছে আবারও। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে পাকিস্তানের বেসামরিক ও ধর্মীয় স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে ভারতের হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের 2টি মসজিদ। এ নিয়ে ভয় আর আতঙ্ক স্থানীয়দের মাঝে। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ভারত। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে হামলায় যেসব স্থাপনা রয়েছে তার মধ্যে একাধিক মসজিদও রয়েছে। এর মধ্যে মুজাফফরাবাদে হামলার লক্ষ্যবস্তু করা হয় বিলাল মসজিদকে। সেখানে আহত হন 2 জন। আমরা সবাই ঘুমিয়েছিলাম, হঠাৎ বিস্ফোরণের শব্দ পাই। এরপরই মসজিদে আগুন ধরে যায়। আমরা বাইরে বেরিয়ে আসতেই আবারও বিস্ফোরণ ঘটে। এরপর ভয়ে সবাই বের হয়ে আসি। অন্যদিকে কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়। ওই হামলায় 16 ও 18 বছর বয়সী 2 জন নিহত হয়েছেন। এছাড়া হামলায় নারীসহ 2 জন আহত হন। এর পাশাপাশি পাঞ্জাবের মুরিদকেতে উমালকোরা মসজিদেও হামলা হয়। ওই ঘটনায় 3 জন নিহত এবং 1 জন আহত হয়েছেন। ভারতীয়রা আমাদের মসজিদ লক্ষ্য করে রকেট ছোড়ে। তারা এভাবেই ভয় আর আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনায় ক্ষোভ এবং নিন্দা জানিয়েছে বিভিন্ন সংস্থা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পারেন তিনি। দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান ট্রাম্প। অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। 2 দেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সাথে তার যোগাযোগ হয়েছে বলেও জানান। পাকিস্তানে ভারতের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। উভয় দেশকে সর্বোচ্চ সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। 2 দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে, দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার বিকেলে রাজধানীর গুলশান 1-এর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বাংলাদেশ পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা 2024-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। আইজিপি বলেন, ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই এর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোস্তফা কামাল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 29 এবং মিয়ানমারের সাথে 2 আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথেও। মঙ্গলবার দিবাগত রাতে মাঝপথ থেকে ফিরে যায় ঢাকাগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইট। পরে সেগুলো বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এই 3টি ফ্লাইটই পাকিস্তান ভারতের আকাশপথ ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা ব্যাহত হলেও এখন বিমান স্কেডিউল স্বাভাবিক। ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলায় ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা। প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বাংলাদেশমুখী অন্তত 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের TK712
এবং কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজের দুটি ফ্লাইট J9533 ও 531 মাঝ আকাশ থেকে ফিরে যায়। জানা যায় টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করে। জাজিরার J9531 ফ্লাইটটি ঢাকায় না এসে অবতরণ করে দুবাইয়ে। জাজিরার অপর ফ্লাইটটি কুয়েত থেকে উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়। তিনটি ফ্লাইটই পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে দুই দেশের আকাশপথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা হয়। বুধবার দুপুরের মধ্যে তিনটি ফ্লাইটই ঢাকায় অবতরণ করে। যেখানে আমি 4টার সময় নামার কথা ছিল সেখানে আমি 12টার সময় পৌঁছাইছি, এবং আমি যখন বিমানে ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে, এখন কোনোভাবে বিমান যেতে পারবে না। পাকিস্তান আবার ব্যাক করছে, ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমাতে 4টে ছাড়ছে, এই এখন আনলাম 4:05টায় উঠিয়ে এখন অ্যারাইভেল করবে। পাকিস্তান আর ভারতের সব প্রবলেমের কারণে তারা মনে হয় ইরাক না ইরান এরকম এখান থেকে আসা রিটার্ন করছে, আবার কুয়েতে যায় ল্যান্ড করছে। ভোর 3টার দিকে আসছে, 3টার দিকে আসার পরে 4টার দিকে আমার আব্বুর ফ্লাইট নামার কথা, কিন্তু নামছে সেটা হচ্ছে 11:47 আল জাজিরা। হ্যাঁ জি, তো এখনো সে বের হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট রাডার 24 বলছে ঢাকার এয়ারপোর্টে অধিকাংশ বিমান রিশিডিউলিং করা হয়েছে, তবে ঢাকার সাথে ভারতের বিমান যোগাযোগ স্বাভাবিক রয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে স্বাভাবিকভাবেই ডাইভার্টেড ফ্লাইটগুলো শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। চলমান পাক ভারত উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, এমন আশঙ্কা করে বিদ্যমান পরিস্থিতিতে কথাবার্তা ও পদক্ষেপে সংযত এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাত শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধে না গড়ালেও পুরো দক্ষিণ এশিয়াকে এজন্য ভুগতে হতে পারে বলে ধারণা তাদের। পরামর্শ, এই সংকটে কোনো পক্ষ নেয়ার সুযোগ নেই বাংলাদেশের। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলার নাম অপারেশন সিন্দুর। এতে জীবন গেছে কমপক্ষে 26 পাকিস্তানির, আহতও অর্ধশতাধিক। পাল্টা হামলায় নিহত 10 ভারতীয়, আর রাফাল সহ ভারতের 5 যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের। প্রশ্ন হলো, তবে কি সর্বাত্মক বা অল আউট ওয়ারে জড়াচ্ছে ভারত পাকিস্তান? এই বিষয়টা সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা আমি আশা করি হবে না, কেননা এখন বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য ইভেন চীনও এটার ব্যাপারে যথেষ্ট সচেতনভাবে আগাচ্ছে। কারণ এইটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয়, তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। সর্বাত্মক যুদ্ধ হোক বা না হোক, চলমান ভারত পাকিস্তান সংঘাতের কোনো প্রভাব কি পড়বে বাংলাদেশ সহ এই অঞ্চলে? প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রতিবেশীর উপরে তার প্রভাব পড়বে, এটা সন্দেহ ছাড়া বলা যায়। যেমন আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, তা আপনার বিল্ডিং, আপনার ঘরে আগুন লাগতে পারে, বা আর যাই হোক না কেন এটার উত্তাপ আপনার গায়ে লাগবে বা আপনার বাসায় আসবে, এটা খুবই স্বাভাবিক। সো একই রকম ব্যাপার এখানে ঘটছে। বাংলাদেশের উপরে প্রভাব এই কারণেই পড়বে যে আমরা তো আপনার রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হচ্ছিল বা হয়, সেটারও তো প্রভাব আমরা পাই, এবং বড় ধরনের অর্থনীতিতে বিশেষ করে। তো এখন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম একটা সংঘর্ষ থেকে থাকে বা সংঘর্ষ চলতে থাকে এবং এটা দিন দিন বাড়তে থাকে, তাহলে সেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর পড়বে। পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির এই টানটান উত্তেজনা ভাবাচ্ছে বাংলাদেশকেও। এর মধ্যে সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খোঁজার কথা বলেছে ঢাকা। পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের অন্য একটা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক ভালো না, আমরাও কিন্তু শান্তিতে নাই। হয়তো ঢাকা শহরে আমরা অতটা বিষয়টা উপলব্ধি করতে পারছি না, কিন্তু সেই সীমান্তবর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের জন্য একটা মহাসংকট আসতে যাচ্ছে। তো সেই রকম পরিপ্রেক্ষিতে অন্যদিকে যখন একটা টেনশন তৈরি হয়েছে,
আমাদের কোনোভাবেই কোনো পক্ষ নেওয়ার এখানে কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ অবশ্যই তার যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থানটাই সমুন্নত রাখতে হবে। বাংলাদেশ কোনোদিনই কোনো পক্ষ নেয়নি, অতীতে নেয়নি। বাংলাদেশে যদি জোট নিরপেক্ষ আন্দোলনের যে চেতনা সেটা ফলো করে এ পক্ষ নেওয়ার কোনো মানে এটা এক ধরনের নির্বুদ্ধ দিতে হবে এবং এটার মানে অনেক ধরনের মাসুল দিতে হবে যেটা কোনোভাবেই কোনো ম্যাচিউরড কান্ট্রির পক্ষে ঠিক হবে না। অপর প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতি পর্যালোচনা করে কোনোভাবেই বাংলাদেশের নতুন কোনো সংকটে জড়িয়ে পড়া ঠিক হবে না বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। এর মধ্যে আমাদের প্রস্তুতি থাকা উচিত এবং এটা মানে হাফ হার্টেড বা আদা হলে হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধের খবরে ধস নেমেছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর সূচক কমেছে 150 পয়েন্ট, আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মূল সূচক হারিয়েছে 270 পয়েন্ট। বড় ধরনের দরপতনে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। সংশ্লিষ্টরা বলছেন পাক ভারত যুদ্ধকে ইস্যু করে পরিকল্পিতভাবে দরপতন ঘটানো হয়েছে। জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি তাদের। পাক ভারত যুদ্ধের খবরে বুধবার বড় ধরনের দরপতনের মধ্য দিয়ে শুরু হয় দিনের লেনদেন। বেলা গড়ানোর সাথে বাড়তে থাকে পতনের পরিমাণ। শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে প্রায় 150 পয়েন্ট। লেনদেন হওয়া 399টি কোম্পানির মধ্যে দাম কমেছে 385টির। একই অবস্থা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও। প্রধান সূচক কমেছে 270 পয়েন্টের বেশি। বড় ধরনের দরপতনে ফোরসেলের মুখে পড়ে অনেক শেয়ার। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকেই। এখানে যুদ্ধ কি বাংলাদেশে আইসা পড়ছে? বোমা কি বাংলাদেশে পড়ছে? বাংলাদেশ ইন্ডেক্স পরিকল্পিতভাবে ফেলানো হয়েছে। সমস্ত বিনিয়োগকারী আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে। যেটুকু আসলো সে পুঁজিও আজকে বিনিয়োগকারী শেষ হয়ে যাচ্ছে। এত বড় এইভাবে পতন ভাই, আমার কলিজার মধ্যে আমার ব্যথা উঠে গেল ভাই। আমরা তো ভাই নিঃস্ব হয়ে যাচ্ছি। আমাদের কি আইসিবি একটা সাপোর্ট দিবে না সরকারের কাছে? সরকার কি করতেছে এখানে ভাই? দিন দিনই তো এরকম খালি হইতেছে, পোর্টফোলিও নষ্ট হইতেছে। আর কত টাকা দিব আমরা? আমাদের তো শেষ, আমরা তো নিঃস্ব হয়ে গেছি সবাই। সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধের খবরে ভারত পাকিস্তানের চেয়ে বেশি দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে, যা অস্বাভাবিক এবং অনাকাঙ্ক্ষিত। যুদ্ধকে পুঁজি করে একটি চক্র ইচ্ছাকৃতভাবে দরপতন ঘটিয়েছে বলেও মনে করেন তারা। ভারত পাকিস্তান যুদ্ধকে ইস্যু করেই কিন্তু এই বাজারটা পতন হয়েছে। এছাড়া কিন্তু নতুন কোনো ইস্যু আমাদের কাছে জানা নেই। পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে হামলা হয়েছে সেখানের শেয়ার বাজারও কিন্তু এতটুকু পড়ে নাই। হ্যাঁ, তাদের যে ইন্ডেক্স সেই অনুযায়ী খুবই সামান্য পতন হয়েছে। আর অথচ আমরা বাংলাদেশে আমাদের এখানে যুদ্ধের কোনো কিছুই নাই, সেখানে আমাদের এখানে 3% ওভার, হ্যাঁ, প্রায় 150 পয়েন্ট পড়ে যাচ্ছে। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ আজকে ঘটল। অসাধু ব্যবসায়িক যারা আছে তারা এই সুযোগটা নিচ্ছে, কারণ এটা পাওয়া যাবে যদি বড় বিনিয়োগকারীদের যে পোর্টফোলিওগুলো আছে কারা সকালে সেল করছে এটা যদি উদ্ঘাটন করা যায় তাহলে সম্ভব। আজকের পতনের মূল কারণ। দিনের লেনদেন বাতিলের পাশাপাশি তদন্ত করে কারসাজিতে জড়িতদের খুঁজে বের করার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এখন থেকে চলমান প্রকল্প মূল্যায়ন করবে আইএমইডি। অনিয়ম পেলেই দুদককে জানাবে এবং প্রয়োজনে একসাথে কাজ করবে পরিকল্পনা মন্ত্রণালয়। একনেক সভা শেষে এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানান, বিভিন্ন জেলায় যেসব বেড়িবাঁধ আছে প্রতি বছর সেগুলো কেন ভেঙে যায় তা যাচাই করতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকার 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় রাজধানীর গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এতে বাড়তি খরচ হবে 145 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, 15 বছরেও শেষ হয়নি গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন। উল্টো দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা ও মাটি জমে দুটি লেকের পানি ধারণ ক্ষমতা কমেছে। তাই সময় ও মেয়াদ বাড়িয়ে প্রকল্পটি শেষ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তিনি জানান, লেক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয় 2010 সালে, কিন্তু কয়েক দফা মেয়াদ বাড়িয়েও কাজ শেষ করা যায়নি। করাইল বস্তি উচ্ছেদ করা হলে এসব পরিবারকে কিভাবে পুনর্বাসন করা হবে তা নিয়ে আলাদা স্টাডি হয়েছিল, তবে কোনো সিদ্ধান্ত দেয়নি বিগত সরকার। এবার সেই স্টাডির আলোকে পুনর্বাসন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্পগুলোতে যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়নের শেষ হওয়া পর্যন্ত
নজরদারি রাখতেই হবে। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৮ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন শেখ হাসিনা। এদিকে হাজার কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশ ছাড়ার পর থেকেই শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে পূর্বাচলের প্লট জালিয়াতির ঘটনায় আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার নতুন করে গত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দর নির্মাণ ও সংস্কার কাজে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে তলব করে চিঠি দিয়েছে দুদক। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককেও তলব করা হয়েছে। ৮ মে ব্যক্তিগত শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাহবুব আলী, পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব, এই ৩ জনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। গেল জানুয়ারিতে ৩টি আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ ১৯ জনকে আসামি করে দুদক ৪টি মামলাও করে। এদিন ১০৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী ২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে পুরো টাকাটা পটন ট্রেডার্স আত্মসাৎ করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে পুনরায় একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে ২৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। এদিন শুনানি শেষে প্রসিকিউশন জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। ২০১৬ সালের ২৬ জুলাই কল্যাণপুরে অপারেশন স্টর্ম 26 নামের এক অভিযানে নিহত হন ৯ জন। এরপর পেরিয়ে গেছে ৮ বছর। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘটনায় মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আসামি করা হয় পুলিশের সাবেক আইজি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার জসিমউদ্দিন মোল্লাকে। বুধবার এ মামলায় জিজ্ঞাসাবাদ শেষে দ্বিতীয়বারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। শুনানি শেষে পুলিশের সাবেক কর্মকর্তাদের ফের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন ট্রাইব্যুনাল। সেই সাথে ১৪ জুলাইয়ের মধ্যে মামলা তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়। এই জঙ্গি নাটকের ঘটনা শুধু কল্যাণপুর নয়, বাংলাদেশের অসংখ্য জায়গায় বিভিন্ন ভাবে হয়েছে এবং আলটিমেটলি সবগুলোর প্যাটার্ন ছিল একই। সবাইকেই ধরে আনা হতো এবং তাদেরকে জঙ্গি বলে হত্যা করা হতো। এই কার্যক্রমের মাধ্যমে একটা ইসলামোফোবিয়া তৈরি করা হয়েছিল এই সমাজে। এদিন ৭১-এর মানবতা বিরোধী অপরাধের সাক্ষীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর জানান, অতীতে অনেক বানোয়াট সাক্ষী ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, তবে বর্তমান প্রসিকিউশন স্বচ্ছতা রেখেই কাজ করবে। আপনি যদি পেছনের মামলাগুলো এরকম দেখেন, দেখবেন এরকম অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ইনকনসিস্টেন্সি, অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে, বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, যেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট দ্রুতই দাখিলের কথা জানান প্রসিকিউশন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ২ নম্বরে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। আইসিসি প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে এক ধাপ এগিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছেন তিনি। ৪০০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে দারুণ পারফরমেন্সের স্বীকৃতি পেলেন মিরাজ। সিলেট টেস্টে ২ ফাইফারে ১০ উইকেট নেন তিনি। এরপর সিরিজের দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট নিয়ে জেতেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2 নম্বরে ওঠার পাশাপাশি ব্যাটারদের র্যাঙ্কিংয়েও 8 ধাপ এগিয়েছেন মিরাজ, আর বোলারদের র্যাঙ্কিংয়ে 2 ধাপ এগিয়ে আছেন 24 নম্বরে। আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার এবং জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি সহ বেশ কিছু দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠন জুলাই ঐক্য। মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় বছর গড়িয়ে যাচ্ছে, এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা। বলেন, সরকার এখনও জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র দিতে পারেনি, সাংবিধানিক স্বীকৃতিও পাওয়া যায়নি এখন পর্যন্ত। জুলাই ঐক্যের পক্ষ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। উপদেষ্টাদের পক্ষ থেকে আওয়ামী লীগকে পুনর্বাসন করার বিভিন্ন বক্তব্য দেওয়া হচ্ছে। আমরা ধিক্কার জানাই। ডক্টর ইউনূস কিভাবে বলতে পারেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে? তিনি কি এই ধরনের কথা বলতে পারেন ডক্টর উপর দাঁড়িয়ে? এই ধরনের বক্তব্য জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট বেইমানি। অনুষ্ঠিত হলো বিদেশ ফেরত নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও আর্থসামাজিক উন্নয়নের করণীয় নিয়ে অধিকার রক্ষা এবং নারী অভিবাসীদের ক্ষমতা শীর্ষক কর্মশালা। রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক। বিদেশ ফেরত মানুষদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে প্রত্যাশা 2 প্রকল্প। মহামারীর সংকট ও বিভিন্ন কারণে দেশে ফেরত আসা বাংলাদেশি কর্মীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করছে তারা। বিশেষ করে নারী অভিবাসীদের জন্য সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করে তা বাস্তবায়নে সহায়তা করছে প্রকল্পটি। ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতি চেষ্টার সময় 5 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার। জানান, গত 6 মার্চ রাতে ঢাকা বান্দুরা সড়কে র্যাব পরিচয় বাস থেকে 2 স্বর্ণ ব্যবসায়ীকে নামায় চক্রটি। ব্যবসায়ীদের একজন পুকুরে লাফিয়ে পড়লে অন্যজনের থেকে টাকা লুট করে পালানোর চেষ্টা করে চক্রের সদস্যরা, কিন্তু রাস্তায় যানজট থাকায় আটকা পড়ে তাদের মাইক্রোবাস। এ সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সোপর্দ করে। আটককৃতদের কাছ থেকে র্যাবের পোশাক, ওয়াকি-টকি, দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শুদ্ধ সঙ্গীতের অঙ্গীকার, সংস্কৃতির আলোকবর্তিকা এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটিতে নবনন্দন সঙ্গীতালয় নামে নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণভাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি। সেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। আলোচনা সভায় তিনি জানান, পার্বত্য চট্টগ্রামের 13 ভাষাভাষী 14টি জনগোষ্ঠীর বসবাস। শুদ্ধ সঙ্গীত চর্চার পাশাপাশি সকল জনগোষ্ঠীর সংস্কৃতিকে সংরক্ষণের জন্য নবনন্দন সঙ্গীতালয়ের প্রতি আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বায়ুদূষণ রোধে মাসব্যাপী বিষ বায়ু ক্যাম্পেইন চালু করেছে আরএফএল এর দুরন্ত বাইসাইকেল। বুধবার প্রয়োজনীয় রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল। দূষণমুক্ত পরিবেশ গঠনের লক্ষ্যে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের উপর জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। বায়ুদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দৈনন্দিন জীবনে সাইকেল ব্যবহারে নাগরিকদের উদ্বুদ্ধ করা এই ক্যাম্পেইনের লক্ষ্য। RN পাল বলেন, যানবাহনের ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর। নাগরিকদের সচেতনতা এবং অংশগ্রহণ ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভব নয়। তাই বিষ বায়ু ক্যাম্পেইনের মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পিএসসি সংস্কারের 8 দফা দাবি মেনে নিতে বেঁধে দেয়া 7 দিনের আলটিমেটাম শেষ হওয়ার পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে পিএসসি সংস্কার আন্দোলনকারীরা আগামীকাল বিকাল 3টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দেন। একই সাথে সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজসমূহেও একযোগে শিক্ষার্থীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, 7 দিনের আলটিমেটামের পর উপদেষ্টা পর্যায়ে আলোচনা ও আশ্বাসের পরও প্রশ্ন ফাঁসে জড়িত কাউকে আটক করা হয়নি। দ্রুত 8 দফা দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। টঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কলেজ গেট এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার ও বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার। এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে 20 বছর আগে খুন হন শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার। অথচ নুরুল ইসলাম সরকার সহ অনেককেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেন বক্তারা। মামলাটি পুনরায় তদন্তেরও দাবি জানান তারা। এই ঘটনার সাথে আমি নুর ইসলাম সরকার, আইয়ুব, আমিন ভাই, মোহাম্মদ আলী সম্পৃক্ত না।
বন্দরনগরীতে পরিবেশ দূষণ রোধে গণ সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রচার অভিযান শুরু হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী এরিয়া প্রোগ্রামের আওতায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পলিথিন এবং প্লাস্টিক পরিবেশের জন্য হুমকি। পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে উন্নত বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দেন তারা। অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক প্রদর্শনীতে অংশ নেয় চাইল্ড ফোরাম, ইউথ ফোরাম এবং চট্টগ্রাম মহানগরীর আর্ট স্কুল ব্রিগেড। এ সময় শিক্ষাবিদ ও এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্য সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং বিনিয়োগ বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। ইস্টার্ন ব্যাংক এবং কোরিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KBCCI যৌথভাবে বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ বৃদ্ধি, সুযোগ, চ্যালেঞ্জ ও নীতিমালা সংস্কার শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সকালে রাজধানীর গুলশানে EBL এর প্রধান কার্যালয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, সম্ভাবনা, সুযোগ এবং উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জুনিয়র আন্তঃহাউস বাস্কেটবল টুর্নামেন্ট শেষ হয়েছে চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে। মাসব্যাপী প্রশিক্ষণ ও অনুশীলনের পর শিক্ষার্থীদের 4টি হাউস 2 গ্রুপের প্রতিযোগিতায় অংশ নেয়। ছেলেদের গ্রুপে কাইট হাউস এবং মেয়েদের গ্রুপে হক হাউস চ্যাম্পিয়ন হয়। স্কুল প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোয়াজ্জেম হোসেন, স্কুলের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। দর্শক, এখানেই শেষ করছি আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।